ভয়েস পারা যায়? তাহলে এখন আমরা ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ পড়ব। পারা যায় বলো? আলহামদুলিল্লাহ বলছো পারো, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে প্রথমে করবো ইম্পারেটিভ, একদম সহজে ইম্পারেটিভ করবো, একদম সহজে। শুধু তাকিয়ে থাকো কিভাবে আমরা করি। আচ্ছা, ওকে, শুধু এটা দিকে থাকাবার আমরা দ্রুত করে ফেলবো। পারা যায় বলো? ইনশাআল্লাহ ভাই, ওকে, ঠিক আছে, ধরো ভাই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, বিসমিল্লাহ পড়ো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। চলো আমরা আজকে ভয়েস পড়বো, ভয়েসের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে বলতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কয় ভাবে শুরু হয়। সবার উত্তরটি সঠিক। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, হয়তো ভার্বের বেস ফর্ম দ্বারা অথবা লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স কয় ভাবে শুরু হয়? রাফিউন, আমি ভালো আছি, গুড বয়, তুমি কেমন আছো? ইম্পারেটিভ সেন্টেন্স কয় ভাবে শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, হয়তো ভার্বের বেস ফর্ম দ্বারা অথবা লেট দ্বারা। চলো এখন আমরা দেখব যে এই যে ভাই ওপেন দা ডোর, এটার কি হবে? ওপেন দা ডোর, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ওপেন দা ডোর, ওপেন দা বুক, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। এই যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তোমরা দিবে লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্বের থ্রি, হয়ে গেছে। তাহলে ওপেন দা ডোর, এটার প্যাসিভ কি হবে? ওপেন দা ডোর, এটার প্যাসিভ কি হবে? প্রথমে তুমি দিবে লেট, লেটের পর অবজেক্ট, বলো লেট, লেটের পর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দা ডোর, লেট দা ডোর, লেট দা ডোর, এরপরে দিবে একটা বি, বি, এরপরে দিবে ভার্বের থ্রি, ওপেন্ড, ও পি ই এন ই ডি, ওপেন্ড, হয়ে গেছে। লেট দা ডোর বি ওপেন্ড। জাস্ট এই শুধু এটা মুখস্থ রাখবা, লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্বের থ্রি, বাকি সবগুলো এটা দিয়ে মনে রাখবা। আচ্ছা, জাস্ট আমি তোমাকে টিপস দেখাই দিচ্ছি যেন তোমার ভুল না হয়। ওপেন দা ডোর, এটার প্যাসিভ কিভাবে করব? প্রথমে দিব লেট, পর অবজেক্টটা আনবো, লেটের সাথে অবজেক্ট, এরপরে বি, এরপরে ভার্ব থ্রি, লেট দ্য ডোর বি ওপেন। তাহলে ভাইয়া মূল ভার্ব দ্বারা শুরু হলে লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি। এখন মূল ওপেনের আগে ডু হইতে পারে, ডন্ট হইতে পারে না? ডন্ট হইলে কোনো সমস্যা নেই, ডন্ট হইলে তুমি শুধু দিবে কি বলতো, লেট নট দিবে। তাহলে কত সহজ। তাহলে ভাই এখানে যদি ডন্ট থাকে, যে ডন্ট ওপেন দ্য ডোর, কি আছে বলতো? ডন্ট ওপেন দ্য ডোর, তাহলে তুমি দিবা লেট নট দ্য ডোর বি ওপেন্ড, লেট নট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি। আবার নেইবার থাকলে কি করব সেটা এখন আমরা দেখব। এর আগে বলে এই দুইটা আমরা বুঝছি। মূল ভার্ব দ্বারা শুরু হলো ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড, এটা বুঝা গেছে? তাহলে তোমরা একটা করো তো, তোমরা বলো ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক, এটা করো তো দেখি পারো কিনা, দ্রুত করো। ওপেন দ্য বুক, এটাকে প্যাসিভ করে দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। লেট দ্য বুক বি ওপেন্ড, লেট দ্য বুক বি ওপেন্ড, ওকে। তাহলে ভাইয়া আমি কি এটা বুঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শুধু এটাই মনে রাখবো, লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি, ডু নট থাকলে লেট নট, নেইবার থাকলেও লেট নট থাকবে, বুঝছো? জাস্ট হচ্ছে নেইবার যেহেতু আছে, শুধু তুমি অবজেক্ট পরে এবার বসে দিবে। যেমন আমি তোমাকে বললাম নেইবার ওপেন দা বুক, তাহলে তুমি কি বললো? লেট নট, লেট নট এর পরে তুমি অবজেক্ট, লেট নট দা বুক এবার বি ওপেন্ড, বুঝা গেছে? তাহলে বলো নেইবার থাকলে এবার, নেইবার থাকলে এবার, নেইবার থাকলে এবার, শেষ হয়ে গেছে। লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি, লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি, লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি, ডু নট থাকলে লেট নট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি, লেট 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 যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি। তাড়াতাড়ি মুখস্থ করে, লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি, ডু নট থাকলে লেট নট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্ব থ্রি, নেভার থাকলে এভার, আর আর আর, এবার লেট, নেভার থাকলে লেট নট যোগ অবজেক্ট যোগ এভার যোগ বি যোগ ভার্ব থ্রি, বুঝা গেছে? ইভেন আছে, এটা তো তোমরা বুঝছো, এবার হবে, এটা বুঝলে দিয়ে তো হয়। শেষ হয়ে গেছে না? তিনটা মুখস্থ হয়ে গেছে না? তাহলে দেখি এটার এটার ইয়া করে দাও তো। নেইবার অফেন দা বুক,
নেইভার ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক। এরপরে হেঁটে হেঁটে যদি বলো যে আমি ভয়েস পারি না, কান ধরে দাঁড় করে রাখবো, বলো নেইভার ওপেন দ্য বুক, তাহলে কি হবে? লেট নট দ্য বুক এভার বি ওপেন্ড। এই তো চমৎকার। তোমরা কে বলো তোমরা ভার্সিটিতে চান্স পাবা না? দেখবে এইখানে অধিকাংশরা তোমাদের ইংরেজির, আমি যতটুকু বুঝি, বাকিটা আল্লাহ ভালো জানেন, ইংরেজির বেসিক কিন্তু ভালো হয়ে গেছে। এখন প্রচুর প্র্যাকটিস করবা, সারাদিন ভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস করে একদম ভার্সিটির প্রশ্নটা তুমি অসুস্থ করে ফেলবা, এরকম প্র্যাকটিস করবা। আচ্ছা, লেটের সাথে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেমন আমি তোমাকে বললাম লেট মি ডু দিস ওয়ার্ক, তাহলে এতগুলো, এই যে আমরা এতগুলো যেগুলো করছি এগুলো কিন্তু লেট দ্বারা শুরু হয়নি, এগুলো একটাও লেট দ্বারা শুরু, এগুলো হচ্ছে মূল ভাব দ্বারা শুরু হলে, এই তিনটা হচ্ছে মূল ভাব দ্বারা শুরু হলে। এবার হচ্ছে লেট দ্বারা শুরু হলে, লেট দ্বারা শুরু হলে, তাহলে এই যে ভাই এই তিনটা যে আমরা করেছি, এই তিনটা কি ছিল বলতো? বার্বের বেস ফর্ম দ্বারা শুরু হলে হচ্ছে লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ বার বি3। এখন বার্বের বেস ফর্মের সাথে যদি নেগেটিভ থাকে, ডন্ট থাকে, তাহলে লেট নট, যদি নেভার থাকে তাহলে হচ্ছে লেট নট সাথে এইবার। তাহলে এই এই জিনিসটা তোমার মুখস্থ হয়ে গেছে না? তুমি সারাদিন স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই, শুধু স্ট্রাকচার মনে রাখবে এইটা, বাকিগুলো হচ্ছে কি, এটা দিয়ে মনে রাখবা যে ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হলে, এই কানে দিকে তাকাও, ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হলে, আবার বলছি ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হলে লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্বের 3। এখন ভার্বের বেস ফর্মের সাথে যদি ডন্ট থাকে তাহলে লেট নট, ভার্বের বেস ফর্মের সাথে যদি তোমার মনে করো হচ্ছে নেইভার থাকে তাহলে হচ্ছে লেট নট এইভার। বুঝে গেছে? এখন যদি লেট দ্বারা শুরু হয়, লেট, এই যে ভাই লেটের সাথে যদি মি থাকে, এই যে লেট মি, লেটের সাথে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তাহলে তুমি কি করবে জানো? তুমি লেটের আগে লেটের সাথে বস্তুবাচকটা নিয়ে আসবা, পরে বি দিবে, পরে ভার্ব 3 দিবা, পরে প্রিপজিশন দিবা, পরে ব্যক্তিবাচকটা নিয়ে যাবা। আমি মনে হয় এটা বুঝাইতে পারি না, আমি আরেকবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেটের সাথে যদি লেটের সাথে যদি ব্যক্তিবাচক থাকে, লেটের সাথে যদি কি থাকে বলো তো আমাকে? লেটের সাথে যদি ব্যক্তিবাচক থাকে, যেমন এই যে ভাইয়া লেট মি, লেট মি আমাকে অনুমতি দাও ডু করতে দিস ওয়ার্ক এই কাজ। এখানে অবজেক্ট কয়টা? ঠান্ডা মাথায় সবাই শুনে রাখে, এখানে অবজেক্ট দুইটা, একটা হচ্ছে মি আমাকে, আরেকটা হচ্ছে দিস ওয়ার্ক। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যাওয়া পাওয়া যেত অবজেক্ট কি, দিস ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট, কাকে, আমাকে, এটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে। এখন লেটের সাথে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে তুমি কি করবে? লেটের সাথে বস্তুবাচকটা আগে নিয়ে আসবা, পরে বি দিবা, পরে ভার্ব 3 দিবা, পরে বাই, পরে ব্যক্তিবাচক অবজেক্ট নিয়ে যাবা, হয়ে গেছে তোমার। দেখি হয়েছে কি? লেট, দেখি এটা করো তো। লেট মি ডু দিস ওয়ার্ক, এটার প্যাসিভ কি হবে? লেট দিস ওয়ার্ক বি ডান বাই মি। চমৎকার। সবার আগে দৃষ্টি, দৃষ্টির ফোটায় ফোটায়, ওটা বৃষ্টি, সরি বৃষ্টি, তোমার নাম তো হচ্ছে দৃষ্টি। তানজিলা, লেট দিস ওয়ার্ক বি ডান বাই মি। তাইলে ভাই তুমি যদি এটা মুখস্থ করো, আমার তো কিছু করার নেই, আমি তোমাকে বলছি লেট বি ভার্বের 3, লেট বি ভার্বের 3, তো তুমি এটাই তো আছে, লেট অবজেক্ট বি ভার্বের 3, এটা কি পরিবর্তন হয়েছে আমাকে বলো? এই যে আমি তোমাকে এটা মুখস্থ করেছি, বলো এখানে কি এটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? লেট যোগ অবজেক্ট যোগ বি ভার্বের 3, বলো লেট, এই যে লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্বের 3, এটা কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নেই। শুধু এটা মনে রাখবা যে লেটের সাথে যদি ব্যক্তি হয়, ব্যক্তি চলে যাবে পরে, বস্তু চলে আসবে আগে। লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্বের 3, তাইলে এইটা কে পারবা না বলো? লেট দিস ওয়ার্ক বি ডান বাই মি। কথা একটাই, এটা ছোটবেলায় এত বেশি মুখস্থ করেছি, পরে আবার ভুলে যেতাম, বড় বেলায় এসে আমি দেখি যে দূর কচুর পড়া, ওই এইটা পড়ে মনে রাখলে হবে, লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্বের 3, মূল ভাব দ্বারা শুরু হয়েছে, লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্বের 3, ডু নট হয়ে গেছে, লেট নট হয়ে যাবে, নেভার হয়ে গেছে, নতুন করে এবার আসবে, নেগেটিভ যেহেতু তাহলে লেটের সাথে নট থাকবে। এরপর হচ্ছে ভাইয়া লেটের সাথে যদি ব্যক্তি থাকে, তাহলে ওই আগের কথাই থাকবে, লেট যোগ অবজেক্ট যোগ বি যোগ ভার্বের 3, ব্যক্তিকে শেষে নিয়ে যাব। বোঝা গেছে? বলো এবার এটা 100% পারবো না কে কে? দুইজনের নাম বলো, দুইজন, যে কে কে পারি না দেখি। তার অনেকদিন থেকে তোমাদেরকে কান ধরে দাঁড় করাই নেই। এরপরে যদি বলো যে ইংরেজি পারি না, সে ভয়েস পারে না, হাঁটি হাঁটি বলো আমি ভয়েস পারি না, পড়াইতে পারে না, বলো পেন্ডে। আমি তো মোটে বাদ দিছি সারা জীবন এই টপিকস।
মরিয়ম না? আমি আচ্ছা শোনো, তোমাদের কোনো অভিযোগ থাকলে আমাকে এখনো বলো। আমি বলছি আমি ভয়েস যে কোনো টপিক চ্যালেঞ্জ দিয়ে পড়াচ্ছি। বাট ইংরেজির আমাদের ভার্সিটি অ্যাডমিশনে কিছু টপিক আসবে অর্থ আলোকে, কিছু সরি প্রশ্ন অর্থের উপরে বেস করে, মুখস্থের উপরে বেস করে। মুখস্থ কিরকম? ওই যে আমাদের গ্রুপ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলো তোমরা জোর দাও, ভোকাবুলারি। বাট আমি গ্রামাটিক্যাল আইটেমগুলো তোমাকে সহজে বুঝিয়ে দেবো। তাহলে এটা কি হয়েছে সবার বলো? তাহলে তো রিটেনের জন্য, রিটেন কি আবার? রিটেনের জন্য একটা কেন ক্লাস? রিটেনের জন্য তো কয়েকটা ক্লাস নেওয়া শেষ। আজকে রিটেনের 5 নাম্বার ক্লাস, রিটেন গ্রুপে ক্লাস হচ্ছে। আজকে রিটেনের 5 নাম্বার ক্লাস হবে। এবং তোমাদের তো এখন আর ক্লাস মিস নেই, প্রতিদিন আমি ক্লাস নিই, 10-12 তারিখের ভিতরে মোটামুটি শেষ হয়ে যায়, মেগা ক্লাস নিব। তাহলে ভাইয়া লেট যোগ, অবজেক্ট যোগ, যোগ বারবি 3 এটা মনে থাকবে। আর ওইখানে ওই অ্যাসার্টিভ যেটা সেটাও মনে থাকে যেন, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট বিবার বারবি 3 প্রেপোজিশন শেষ। আর এখানে মুখস্থ রাখবে শুধু এইটা, ইম্পারেটিভ শুধু এইটা মুখস্থ করে রাখবে, বাকিগুলো মুখস্থ করার দরকার নেই। হয়েছে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে দুই একটা ব্যতিক্রম দেখাবো। ব্যতিক্রম জাস্ট এমনি মনে রাখলে হবে, বুঝছো? এটা কোনো রুলস মুলস লাগবে না। ব্যতিক্রম হচ্ছে, মনে করো আমি তোমাকে বললাম হিয়ার মি মানে কি বলো তো আমাকে? হিয়ার মি মানে আমাকে শুনো না, হিয়ার মি মানে আমাকে আমাকে শুনো। তো তুমি যখন এরকম দেখবে যে শুনো, এটার প্যাসিভটা কি হবে? আমি তোমাকে বলছি শুনো, এটার প্যাসিভটা কি হবে বলো? শুনো। তোমাকে বললাম যে আমাকে শুনো অথবা আমাকে শুনো, তো তুমি বলবে যে তোমাকে বলা হলো আমাকে শুনতে। এটার প্যাসিভ বাংলা যে আমাকে শুনো, আমাকে শুনো। এটা হচ্ছে অ্যাক্টিভ। এটারে প্যাসিভ করবো কিভাবে? তোমাকে বলা হলো, তোমাকে বলা হলো আমাকে শুনতে, আমাকে শুনতে। তোমাকে বলা হলো আমাকে শুনতে। তাহলে বলে এই যে ভাই, ইউ আর টোল্ড টু হিয়ার মি। তাহলে ওই যে ভাই হিয়ার মি আছে, জাস্ট ইউ আর টোল্ড টু হিয়ার মি, ইউ আর টোল্ড তোমাকে বলা হলো। আমি যদি তোমাকে বলি লিসেন টু মি, আমার দিকে মনোযোগ দাও, তো লিসেন টু মি মানে তোমাকে অনুরোধ করা হলো এদিকে মনোযোগ দিতে আমার দিকে, ইউ আর রিকোয়েস্টেড টু লিসেন টু মি। বোঝা গেছে? তাহলে এই যে এই দুইটা ব্যতিক্রম দেখালাম হচ্ছে ভাই, এটা অর্থ আলোকে তুমি বুঝে নিতে হবে যে এটা এইভাবেই প্যাসিভ হবে। এগুলো পরীক্ষাতে আসবে না। ধরে নাও চলে আসলো, তখন তুমি বলবে দূর গালি বিয়ে কচু পড়িয়েছে। এই কারণে আমি তোমাকে এই দুইটা জাস্ট দেখিয়ে দিলাম। বিশ্বাস করো, এটা রুলসও মনে রাখা লাগবে না, কিছু মনে রাখবে না, শুধু এই দুইটা এক্সাম্পল পড়ে যাবা। পরীক্ষাতে তুমি দেখলে বুঝে যাবা যে এটার প্যাসিভ কি হবে। বুঝো নাই? ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমাকে, আই অর্থ আমি, আই অর্থ আমাকে। এই যে তুমি বলছো যে ইউ আর টোল্ড মানে তুমি বলো না, তোমাকে বলা হলো, ইউ অর্থ তুমি, এখানে প্যাসিভ হইলে হবে তোমাকে। ইউ আর টোল্ড তোমাকে বলা হয় টু হিয়ার মি, লিসেন টু মি। এই দুইটা মনে এই দুইটা পড়লে তুমি বুঝবা যে এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে প্যাসিভ হবে। কোনো স্ট্রাকচার লাগবে না এগুলো। লিসেন তুমি যদি জাড়ি দিয়ে বলা হয় তখনও তুমি বললো যে ওইটা রিকোয়েস্ট। আনিকা লিসেন তুমি যে জাড়ি দিয়ে বলছে, তুমি কিভাবে বুঝবে? আচ্ছা, বুঝছো না? তা আমি ব্যতিক্রম গুলো এমনি দেখে দিচ্ছি তোমাদের যেন মানে ইয়ে না আসে। তোমাদের মনে করো প্রশ্ন আসলে উত্তর দিতে পারলা না, আর একটা ব্যতিক্রম দেখে। হ্যাঁ, মনে করো যে এই প্রশ্নটা শুধু হি ওয়ার্কড ফর এন আওয়ার, এটা তো অবজেক্ট নেই, দেখছো অবজেক্ট আছে, অবজেক্ট নেই, তো এখন এটার প্যাসিভ কিভাবে আমরা করবো? অবজেক্ট না থাকলে তো প্যাসিভ হয় না। তাহলে এটার প্যাসিভ আমরা করব অর্থ চিন্তা করে। এই যে ভাই, হি ওয়ার্ক মানে সে কাজ করলো, ফর এন আওয়ার সে 1 ঘন্টা কাজ করলো। এখন এটাকে কাজ করলো মানে সময়টা অতিবাহিত করলো, খেয়াল করো, কাজ করলো মানে সময়টা অতিবাহিত করলো। হি ওয়ার্কড 10 মাইল, সে 10 মাইল হাঁটলো মানে 10 মাইল রাস্তা অতিক্রম করলো। তাহলে এখানে হচ্ছে সময় অতিবাহিত, সময় অতিবাহিত। এগুলো বাক্য পড়লে তুমি বুঝে যাবা, এখানে হচ্ছে রাস্তা অতিক্রম করা, অতিক্রম। তাহলে তুমি দেখো এটার প্যাসিভ আমরা কিভাবে দিয়েছি, যে যে an hour was spent না স্পেন্ট, ঠিক বুঝছো? স্পেন্ট বাই হিম ইন ওয়ার্কিং। দেখো এটা জাস্ট আমি তোমাকে বলছি, এগুলো আসবে না। যদি এই ধরনের কোনো প্রশ্ন এসে যায় শুধু এটা পড়ে যাবা, প্রশ্ন দেখলে তুমি বুঝে যাবা যে এটার প্যাসিভ কি হবে। এই যে ভাইয়া, an hour was spent, 1 ঘন্টা অতিবাহিত হলো, বাই হিম তার দ্বারা, ইন ওয়ার্কিং কাজের মধ্যে। হি ওয়ার্ক 10 মাইলস, 10 মাইলস ওয়াজ ক্রসড বাই হিম ইন ওয়ার্কিং। দেখছো? তো এই যে এই দুইটা ব্যতিক্রম দেখাইলাম, যে হিয়ার মি, লিসেন টু মি, হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার, এই 2-3টা বাক্য 2-3 বার পড়বা, পড়লে তুমি বুঝে যাবা যে কোন প্রশ্নটা অপশান তো থাকবে, কোনটা উত্তর হতে পারে, তুমি বুঝে যাবা। শেষ, আমাদের ইম্পারেটিভ খতম। ইম্পারেটিভের আর কোনো কিছু পরীক্ষাতে আসবে না। বিশ্বাস না হলে প্র্যাকটিসে যাই বসো, আমার আর কিছু করার নেই, যদি বিশ্বাস না করার কি।
হয়েছে? চল আমরা ইন্টারগেটিভে চলে যাই। ওই ইন্টারগেটিভে একটা টেকনিক দিমু, শেষ। ভাই কি এটা মানে তুমি যদি বলো যে ভাই আমার মাথায় এটা ঢুকে না, তাহলে আমি আবার বলি ভাইয়া খেয়াল করো, এটা তো অবজেক্ট নেই। যে ভাই এটা তো অবজেক্ট নেই যে হি ওয়ার্ক, সে কাজ করলো, কি কাজ করলো কাকে, এটা তো নাই। তখন তুমি কি করবে, ওই যে ওটাকে অর্থটাকে চিন্তা করবে যে এটা যে কাজ করলো মানে সময় অতিবাহিত করলো, এটা যে রাস্তা গেলো মানে অতিক্রম করলো, তাইলে এই যে এন আওয়ার ওয়াজ স্পেন্ট বাই, যেটা হি আছে তাইলে বাই হিম ইন ওয়ার্কিং। বুঝছো? এই তো এগুলো হচ্ছে, এই ব্যতিক্রমগুলো হচ্ছে যদি মানে কি লিখবা, তুমি নোট কি লিখবা, যদি অবজেক্ট না থাকে তখন আমরা অর্থ ধরে নিয়ে মাঝখানে একটা ভার্ব আনবো, বাক্যের অর্থ ধরে নিয়ে। যদি অবজেক্ট না থাকে তখন আমরা বাক্যের অর্থ ধরে নিয়ে মাঝখানে একটা ভার্বের থ্রি আনবো, শেষ। এটা যাচ্ছি কোন করে এই কথা লিখে নাও। লিখে আমাকে বলো, আমরা কি আল্লাহর রহমতে ইম্পারেটিভ পারবো? সুবহানাল্লাহ। এরপর আমরা পড়বো ন্যারেশন, এরপর আর্টিকেল। তাইলে আমাদের মোটামুটি ইংলিশ ভালোই প্রিপারেশন হবে। ভাইকে বলো হয়েছে? রিটেনের জন্য কোনো বই ফলো করা লাগবে না, ইসরাত রিটেনের জন্য লিখতে হবে, তুমি লিখতে পারলেই হলো। রিটেনের জন্য প্রত্যেকে প্যারাগ্রাফ লিখতে না পারলে, বাক্য তৈরি করতে না পারলে, তুমি ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি হবে না। আচ্ছা, এবার ইন্টারগেটিভ শুরু করি। ইন্টারগেটিভ কয়ভাবে হয় জানি? দুইভাবে। সবাই লিখে যে ইন্টারগেটিভ প্রশ্ন দুইভাবে হয়, হয়তো ডাব্লিউ ওয়ার্ড দ্বারা অথবা অক্সিলারি ভার্ব দ্বারা। লেখো ইন্টারগেটিভ দুইভাবে, ডাব্লিউ ওয়ার্ড দ্বারা হয় অথবা অক্সিলারি ভার্ব দ্বারা। এই আমি দুইটা এখন পড়াই দিব, শেষ, তোমার তাহলে কাজ শেষ। ডাব্লিউ ওয়ার্ড দ্বারা হইলে কি হবে আর অক্সিলারি ভার্ব দ্বারা হলে কি হবে? আমরা কি এই স্ট্রাকচারটা পারি বলো? এই স্ট্রাকচারটা কি আমরা সবাই পারি বলো? এই স্ট্রাকচারটা পারলে একটা টেকনিক শেষ। মানে তুমি হু বাদ দাও, হু বাদ দিয়ে এখানে বলো, সাবজেক্টকে অবজেক্ট, বি ভার্বের থ্রি প্রেপোজিশন, সাবজেক্টকে অবজেক্ট আর কি, মানে সাবজেক্টকে অবজেক্ট। এখানে যে অ্যাসার্টিভে যেটা পড়ছো, লেখে নাও যে এটা অ্যাসার্টিভ, এটা অ্যাসার্টিভ, বুঝছো? তো আমরা পড়ছি না অবজেক্টকে সাবজেক্ট, বি ভার্বের থ্রি প্রেপোজিশন, সাবজেক্টকে অবজেক্ট, এটা পড়ছি না? এই একটা হচ্ছে অ্যাসার্টিভ। হুম, এটা দিয়ে সব হবে। ইন্টারগেটিভের ডাব্লিউ ওয়ার্ড দ্বারা যতগুলো আছে আল্লাহর রহমতে পারবে। এবার আমি ঠান্ডা মাথায় বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমরা আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স গুলোর ভয়েস চেঞ্জ। সেক্ষেত্রে তুমি ঠান্ডা মাথায় রুলস মুখস্থ না করে চিন্তা করে কিভাবে উত্তর দিবা। তুমি প্রথমে ক্লিয়ার হয়ে নিতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়। সবার উত্তরটি সঠিক হয়েছে। ইন্টারগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, ডাব্লিউ ওয়ার্ড দ্বারা অথবা অক্সিলারি ভার্ব দ্বারা। চলো এখন আমরা আলোচনা করব ডাব্লিউ ওয়ার্ড দ্বারা শুরু হলে আমরা কিভাবে করব। বলো, ডাব্লিউ ওয়ার্ড দ্বারা শুরু হলে আমরা, এটা বাদ দাও আপাতত, এটা হু দিয়ে শুরু হলে সেটা বাদ দাও। ডাব্লিউ ওয়ার্ড দ্বারা শুরু হলে আমরা যেটা করব, ডাব্লিউ ওয়ার্ড দ্বারা শুরু হলে আমরা যেটা করব, বলো, হোম থাকলে, যদি কোনো মানে যদি হোম দিয়ে শুরু হয়, বলো যদি কি বলছি হোম দিয়ে শুরু হয়, তাহলে হয়ে যাবে হু। বাকি সব আমাদের আগেরটা, বি ভার্ব, ভার্বের থ্রি প্রিপজিশন, সাবজেক্টকে অবজেক্ট, একদম অ্যাসার্টিভের এটা না ভাইয়া, দেখো তো অ্যাসার্টিভের এটা না। শুধু এই হোম থাকলে হু, আন্টি থাকলে আন্টি, হোম থাকলে হু, আমরা হু মানে ফুফি বলি না, আন্টি থাকলে আন্টি মানে কি জানো? হয়ার থাকলে হয়ার এভাবে বসে যাবে, এরপর হুইচ থাকলে হুইচ এভাবে বসে যাবে। মানে এ হু, হু থাকলে বাই হোম। আগে আমার সাথে এটা বলো, বলো হু থাকলে, যদি হু দিয়ে শুরু হয় হু এর জায়গায় হবে বাই হোম, যদি হোম দিয়ে হয় তাহলে হবে হু। আর আন্টি থাকলে আন্টি মানে হচ্ছে বাকি, হুইচ থাকলে হুইচ, হয়ার থাকলে হয়ার, যা আছে সেগুলো। তাহলে হু থাকলে বাই হোম হবে, আর হোম থাকলে হু। তো তুমি সহজে মনে রাখবা, হোম থাকলে হু যে দিব সেটা কিসের মতো, একদম পুরো অ্যাসার্টিভের মতো। আর আন্টি থাকলে আন্টি, সেগুলো অ্যাসার্টিভের মতো। এবার আমরা পরিবর্তন করে দেখাবো। আর হু থাকলে বাই হোম, এখানে কি সমস্যা? এখানে সমস্যা হচ্ছে একটাই পার্থক্য, যে বাই হোম যোগ বিবার বার্বের থ্রিতে এখানে বাকি শেষে চলে যাবে, শুধু এটা মনে রাখতে পারবা। বার্বের থ্রিটা যে বাকি শেষে চলে যাবে, শুধু এটা মনে রাখতে পারলে হবে। বার্বের থ্রিটা যে বাকি শেষে চলে যাবে, শুধু এটা মনে রাখতে পারলেই হবে তোমার। আচ্ছা, এইবার সবাই খেয়াল করো, এখানে কি দিয়ে শুরু হয়েছে বলতো? হু উইল, ভাইয়া হু উইল ডু দ্য ওয়ার্ক। সবাই আমার সাথে বলো, হু থাকলে কি, হু থাকলে বাই হোম দিয়েছ, বাই হোম দেওয়ার পরে কি বলতো? অক্সিলারি ভার্ব
বাক্যের শেষে ভার্বের থ্রি চলে যাবে, তাহলে অক্সিল ভার্ব এবং ভার্বের থ্রির মাঝখানে কি আসবে? ওই যে অবজেক্ট আসবে, এই যে ভাই বাই হোম উইল দা ওয়ার্ক ডান। এখন ভাইয়া এটা কি বলতো? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট অক্সিল ভার্ব কি বসে বলতো? উইল বি। উইল বি। তাহলে এখানে উইল বি আসছে না, এই যে ভাই উইল বি। তো এবার তোমার হচ্ছে ভাই এখানে উইল এখানে বি কেন? এই যে ভাইয়া যদি দুইটা অক্সিল ভার্ব হয়ে যায় তখন অবজেক্টের আগে একটা বসে পরে একটা বসে, কিন্তু তুমি এটা না বলি শুধু আমার সাথে এটা বলো, বল বাই হোম উইল বি দা ওয়ার্ক ডান। বি এখন বাদ দাও, বি এখান দিয়ে পড়ো, পরে এটা বুঝে দিচ্ছি, বলো। তাহলে ভাই হু উইল ডু দা ওয়ার্ক, বলো হু থাকলে বাই হোম, এরপরে অক্সিল ভার্ব, এরপর ভার্বের থ্রি, ভার্বের থ্রি এবং অক্সিল ভার্বের মাঝখানে কি বসবে? অবজেক্টটা বসবে। তাহলে হু থাকলে বাই হোম উইল দা ওয়ার্ক, বাই হোম উইল বি দা ওয়ার্ক ডান। উইল বি কেন বসছে? এটা যদি ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট অক্সিল ভার্ব বসে উইল বি, এটা কি বুঝছি কিনা বলো? উইল বি, যে বাই হোম উইল বি দা ওয়ার্ক ডান, বাই হোম উইল বি দা ওয়ার্ক ডান। হু থাকলে বাই হোম। আর এখানে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে ভার্বের থ্রি বাক্যের শেষে চলে যাবে, তো ভার্বের থ্রি শেষে চলে অক্সিল ভার্ব এবং ভার্বের থ্রির মাঝখানে অবজেক্টটা বসবে। আমি কি এটা বুঝাতে পেরেছি? আমি কি এটা বুঝাতে পেরেছি? এই যে ভাই এই হু ওপেন দ্য ডোর, বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ড। দেখছো এই যে ভাইয়া বাই হোম যোগ অক্সিল ভার্ব যোগ অবজেক্ট যোগ ভার্বের থ্রি, বলো বুঝছো? হু থাকলে বাই হোম, তুমি কিভাবে মুখস্থ না করে সহজে মনে রাখবা? বলো হু যদি থাকে তাহলে বাই হোম, আর অক্সিল ভার্ব তো বসে প্যাসিভে, অক্সিল ভার্ব তো টেন্স অনুযায়ী আনতেই হবে, সেটা আমরা জানি। অক্সিল ভার্ব দিয়েছ, অক্সিল ভার্বের পরে ভার্বের থ্রি না, ভার্বের থ্রি দিয়েছ, এখানে ভার্বের থ্রি বাকি শেষে বসে, আর দুইটার মাঝখানে কি অবজেক্টটা বসে। এটাই মনে রাখতে পারবে না ভাইয়া? বাই হোম ওয়াজ দ্য ডোর, বোঝা গেছে? ভাই হু থাকলে বাই হোম বুঝছো কিনা আমাকে বলো না প্লিজ। হু তুমি একবার খাতায় লিখো, আমি সময় নেব, সমস্যা নেই। এইটাই একটু ব্যতিক্রম, হু থাকলে বাই, আমার হোম থাকলে হু, এই সব ওইটা মানে এক রুলেই হয়ে যাবে। ভাই এটা বুঝছি। এখন তুমি এবার আমাকে প্রশ্ন করো যে ভাইয়া আপনি এখানে উইল বি দিয়েছেন, কিন্তু এখানে তো আছে এইভাবে যে উইল আলাদা বি আলাদা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি একদম ক্লিয়ার ভাইয়া, যদি দুইটা অবজেক্ট হয় বুঝছো, সরি যদি দুইটা অক্সিলারি ভার্ব হয়, যদি দুইটা অক্সিলারি ভার্ব হয় তখন একটা দিবে অবজেক্টের আগে একটা দিবে পরে, বুঝছো? এই চিকন করে এটা মাথায় রাখো যে যদি দুইটা অক্সিলারি ভার্ব হয়ে যায় এবার এখানে দুইটা অক্সিলারি ভার্ব, একটা দিব সাবজেক্টের আগে একটা দিব পরে, এটা শুধু ফিউচার ইনডিফিনিট হয়। এবার হচ্ছে হোম থাকলে কি বলতো? হু। আর হোম থাকলে হু, এটা কিসের মতো স্ট্রাকচার হবে? সব অ্যাসার্টিভের মতো। তাহলে বলো হোম ডু ইউ ওয়ান্ট, বলো ডু ইউ ওয়ান্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ডিফিনিটটা ভাইয়া সবসময় ইন্টারগেটিভের আগে অ্যাসার্টিভ বানাই ফেলবে, এই যে ইউ ওয়ান্ট এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স। তাহলে হোম থাকলে কি বলো তো আমাকে? হোম থাকলে হু দিয়েছ, যেহেতু প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট হুর পরে কি হবে? অক্সিল ভার্ব, অক্সিল যেহেতু প্রেজেন্ট ডিফিনিট ইজ এর পরে ভার্বের থ্রি, এরপরে প্রিপজিশন, এরপরে এই যে সাবজেক্ট, এই যে অবজেক্টে যাবে মানে ইউর অবজেক্ট ইউ। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা বুঝছো কিনা বলো? এ হোম হুইচ হোয়াট, এ হোম, এ হোম না, হোম থাকলে হু হয় বুঝছো? হু থাকলে বাই হোম, শুধু এটা বলো, হু থাকলে হবে বাই হোম, বাই হোম। আর হোম থাকলে হয় হু। আর আন্টি থাকলে আন্টি মানে হচ্ছে বাকি, এই যে তুমি বলছো হুইচ, হুইচ থাকলে হুইচ, হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, মানে হয়ার থাকলে হয়ার, বাকি যা আছে তা থেকে যাবে, মানে প্রশ্নে যা আছে সেটা থেকে যায়, এই স্ট্রাকচার হবে। মানে অক্সিল ভার্ব, ভার্বের থ্রি, প্রিপজিশন, সাবজেক্ট, অবজেক্ট, সেগুলোর উদাহরণ আমি দেখাচ্ছি তোমাকে। যেমন আমি যদি তোমাকে বলি দেখি হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটার ইয়া করো তো তোমরা পারো কিনা বলো? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা যদি পারো আমি খুব খুশি হবো ভাইয়া। বল ভাই হোয়াট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। সে বুঝার আগে ভয় পেয়েছে আর আমার দ্বারা বয়স হবে না, তো তুমি কোশ্চেনই পারবা। তো তুমি মানে আমরা ছোটবেলায় এরকম ছিলাম, আর আমার দ্বারা বয়স হবে না। তুমি বলো আমরা অ্যাসার্টিভ পারি কিনা? তো এটা তো অ্যাসার্টিভ, এই যে ভাই ইউ ওয়ান্ট, এটা তো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ইউ ওয়ান্ট। এটার প্যাসিভ কি হবে বলো তো? প্রথমে একটা অক্সিল ভার্ব, অক্সিল ভার্বের পরে ভার্বের থ্রি, পরে প্রিপজিশন, হ্যাঁ, পরে সাবজেক্ট কে অবজেক্ট, এই তো। আর এইখানে হোয়াট থাকলে হোয়াট, যেহেতু হোয়াট আছে হোয়াট বসবে। আমি বলছি আন্টি থাকলে আন্টি, মানে হোয়াট থাকলে হোয়াট, বলো হোয়াট। যেহেতু এটা প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট ডিফিনিট কি বসবে বলো তো আমাকে? ইজ, হোয়াট ইজ। এরপর বলো ওয়ান্টেড, ভার্বের থ্রি হচ্ছে ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হয়ে গেছে না ভাইয়া? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এই তো হয়ে গেছে, চমৎকার। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ।
বুঝা গেছে? আমি যদি তোমাকে বলি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হাঁটি হাঁটি সারাদিন বলো আমি বয়স পারি না, আমার দ্বারা হবে না। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, ভাইয়া শোনো, এখানে এই মূল কাজ করবে এটা নিয়ে, যে ভাই ইউ ওয়ান্ট, বুঝছো? এই ইউ ওয়ান্ট আর হুইচ বুক এটা কিন্তু একসাথে, হুইচ বুক কিন্তু আলাদা না। তুমি মনে করো যে হুইচ আলাদা বুক আলাদা, যেহেতু আমি হুইচকে বুক সহ একসাথে প্রশ্ন করেছি, তো হুইচ বুক একসাথে হবে, সো এটা কিন্তু একসাথে, হ্যাঁ হুইচ বুক। এবার তুমি এটা বলো এটা প্রেজেন্ট ইনফিনিট, যেহেতু এটা প্রেজেন্ট তাহলে ইজ দাও, এরপরে ভার্বের থ্রি দাও ওয়ান্টেড, এরপরে প্রেপোজিশন বাই দাও, এরপরে অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট ইউ দাও, এবার দিয়ে দাও হুইচ বুক, হুইচ হুইচ বুক। তো তুমি কি শিখতে পারো, হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, প্রশ্নবোধক তো হবে। হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। হাঁটে হেঁটে বলো আমি প্যাসিভ পারি না, আমি শেষ। বুঝে গেছে? তাহলে ডাব্লিউ চট দ্বারা হইলে পারা যাবে? বলো ডাব্লিউ চট দ্বারা হইলে আমি যদি, তাহলে এটা তোমরা সবাই বুঝছো, আমি শুধু এটাই শিখো। বলো ডাব্লিউ চট দ্বারা যদি প্রশ্ন হয় তাহলে হচ্ছে বলো হু থাকলে হয়ে যাবে কি বলতো, বাই হোম, বাই হোম। এখানে পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা হচ্ছে ভার্বটা বাক্যের শেষে চলে যাবে, আর অক্সিলারি ভার্ব এবং ভার্বের মাঝখানে অবজেক্টটা বসবে। আর হোম থাকলে বলো, হোম থাকলে কি বলতো, হোম থাকলে হু, এই স্ট্রাকচারটা কিসের মতো, অ্যাসার্টিভের মতো। আর বাকি সবগুলো কিসের মতো, অ্যাসার্টিভের মতো। অ্যাসার্টিভ কি? অক্সিলারি ভার্ব, ভার্বের থ্রি, প্রিপজিশন, সাবজেক্ট কে অবজেক্ট, শেষ। মানে এই যত হুইচ থাকলে হুইচ, হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, হোয়ার থাকলে হোয়ার। তাহলে তুমি ডাব্লিউ ওয়ার্ডের ইন্টারগেটিভ শেষ, শেষ না ভাইয়া? ডাব্লিউ ওয়ার্ডের ইন্টারগেটিভ শেষ না? অন্তত যদি ভার্সিটিতে দুই একজন চান্স নাও পাও, অন্তত তুমি টিউশন হইলেও তো করতে পারবা, বুঝলি? হয়েছে, শেষ। এবার আমরা সবাই শিখবো অক্সিল ভার্ব দ্বারা শুরু হলে, সবাই লেখো অক্সিলি ভার্ব। অক্সিল ভার্ব দ্বারা, অক্সিল ভার্ব দ্বারা শুরু হলে আমরা কিভাবে করব? অক্সিল ভার্ব দ্বারা শুরু হলে কিভাবে করব? যেমন আমি যদি তোমাকে বলি যে ওয়াজ হি রাইটিং এ লেটার, বলো এটা এটা অক্সিল ভার্ব দ্বারা শুরু হয়েছে না? এটা যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এখন প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা অ্যাসার্টিভ বানাই ফেলবো। প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা অ্যাসার্টিভ বানাই ফেলবো। কিভাবে অ্যাসার্টিভ বানাবা বলো তো? এই যে বলো হি ওয়াজ রাইটিং, রাইটিং এ লেটার, হয়ে গেছে না অ্যাসার্টিভ? এবার সবাইকে এটার, সরি তখন তার প্রশ্নবোধক দিব না, যখন অ্যাসার্টিভ পরে আবার আমরা শেষে আবার দিব আর কি। বলো হি ওয়াজ রাইটিং এ লেটার। এবার বলো এটার প্যাসিভ কি তুমি পারবা না? দেখে এইটার প্যাসিভ আমাকে করে দাও। আব্দুল সালাম বলছে পার্সেল চান্স পাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, বলো হি ওয়াজ, মানে আমি কি বুঝাতে পেরেছি? ওয়াজ হি রাইটিং এ লেটার, এটা ইন্টারগেটিভ না? এটাকে অ্যাসার্টিভ, প্রথমেই অক্সিল ভার্ব দ্বারা আসলে এটাকে অ্যাসার্টিভ বানাই ফেলবা। তাহলে মানে ওয়াজটা মানে সাবজেক্টের পরে চলে গেছে, হি ওয়াজ রাইটিং এ লেটার। এইবার এটার প্যাসিভ করো তো, এটার প্যাসিভ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি কখনো কোনো প্রশ্ন হয় সেগুলোর সমাধান আমরা করেছি। এখন অক্সিলারি ভার্ব দ্বারা যদি শুরু হয় সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স না? যেমন এই যে ভাইয়া ওয়াজ হি রাইটিং এ লেটার, এটা কি? এটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স নাকি? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটাকে অ্যাসার্টিভ বানাবে কিভাবে? এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে নিলে তো অ্যাসার্টিভ হয়ে যায়, যে ভাই হি ওয়াজ রাইটিং এ লেটার, এটা অ্যাসার্টিভ। এবার এই লেটার ওয়াজ রিটেন বাই হিম। চমৎকার, সবাই প্লিজ সবাই বলো এই লেটার। তাইলে ভাইয়া প্রথমে আনো তুমি, এই যে ভাইয়া প্রথমে এই লেটার আনো, এই লেটার আনো, বলো এ লেটার, এ লেটার। এবার বলো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না ভাইয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বসে? বলো ওয়াজ বিং। আন্দাজি দিলে হবে নাকি? বলো ওয়াজ বিং, এ লেটার ওয়াজ বিং, ওয়াজ বিং, ওই লেটার ওয়াজ বিং রিটেন, রিটেন। বারবি থ্রি দিতে হবে না? এরপর দিতে হবে প্রিপোজিশন বাই, হি হয়ে যাবে হিম। এ লেটার ওয়াজ, তোমরা কুসুনি অ্যাসার্টিভ পারো, বলো এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম। এ লেটার ওয়াজ রাইটিং না রে ভাইয়া, ওয়াজ বিং রিটেন। আস্তাগফিরুল্লাহ, কারে পড়াই, কেন পড়াই? তুমি প্যাসিভ মানে তো বি থ্রি, আর এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় অক্সিল ভার্বের জায়গা হবে ওয়াজ বিং ওয়ার বিং। অ্যাসার্টিভ তো পড়ো নাই, ওয়াজ বিং ওয়ার বিং, তাই না ভাইয়া? বলো এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম।
এবার তোমার কাজ কি বলো তো? এবার ঠাস করে ওয়াজটা আছে না, এই ওয়াজটারে তুমি আবার বাক্যের প্রথমে নিয়ে আসবা। বলো এই যে ভাই, এই বলো ওয়াজ, বলো ওয়াজ এ লেটার, এখান থেকে ওয়াজ সরা দিবে, বলো ওয়াজ এ লেটার বিং রিটেন বাই হিম। হয়ে গেছে তোমার এটা এই এটার প্যাসিভ এটা। বুঝছো? সহজ না বিষয়টা? বুঝছি না এবার আল্লাহর মতে। প্রথমে প্রথমে প্লিজ সবাই খাতায় এটা লেখো, ওয়াজ হি রাইটিং এ লেটার। সবাই এটা লিখো। আচ্ছা ভাইয়া, এই যে এত প্রশ্ন করো যে ভাইয়া হি ইজ গালিব, বলো হি ইজ গালিব, এটা কি অ্যাসার্টিভ না? এটাকে ইন্টারগেটিভ কিভাবে করি? ইজ হি গালিব? তো ইজ, ইজ এখানে আনলে ইন্টারগেটিভ হয়ে যায়, সেখানে নিলে অ্যাসার্টিভ হয়ে যায়। এই কথা যদি দুইবার বুঝার লাগে তাহলে আমার কোর্সে কেন ভর্তি হয়েছে বলো তো? ওয়াজ, এই যে ভাইয়া ওয়াজ, ওয়াজ হি রাইটিং এ লেটার, এটা ইন্টারগেটিভ। এটাকে অ্যাসার্টিভ বানাবো কিভাবে? এটাকে অ্যাসার্টিভ বানাবো এই যে ভাই ওয়াজটাকে এখানে নিয়ে আসলে যাবে, হি ওয়াজ রাইটিং এ লেটার, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স না? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তুমি এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এবার প্যাসিভ করছো যে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম। এইবার যেহেতু তোমার এটা ইন্টারগেটিভ, এটাকে তো ইন্টারগেটিভ করতে হবে। ওই যে ওয়াজ যেহেতু প্রথমে ছিল, আবার ওয়াজ প্রথমে নিয়ে আসে যাবে যে ওয়াজ এ লেটার বিং রিটেন বাই হিম, এখানে ওয়াজ আর থাকবে না, বলো ওয়াজ এ লেটার বিং রিটেন বাই হিম, তখন বাকি শেষে প্রশ্ন চিহ্ন দিবে। বুঝা গেছে? আমি আরো সময় নিয়ে পড়াচ্ছি, তোমরা হচ্ছে আগে খাতায় লিখে ফেলো, খাতা আগে লিখে ফেলো, খাতায় লিখো প্লিজ। ওয়াজ এ লেট, তুমি এই তিনটা বাক্য লিখো, লিখে কি বুঝো না আমাকে বলে ভাই এই জায়গাটা কেন এরকম হয়েছে, এই জায়গাটা ইক্কেকা, বলো তো আমি কোনটা বুঝাইতাম বলো। আচ্ছা তোমাদের মতো করে আমি একটা বুঝাই, তোমাদের মতো করে বুঝাই আমি, বলো হি হি ওয়াজ ইটিং, ইটিং রাইস, এটা এটা অ্যাসার্টিভ। এটাকে আমি ইন্টারগেটিভ করলে কি হবে বলো তো? ওয়াজ, ওয়াজ হি, ওয়াজ হি ইটিং, ইটিং রাইস। মানে এই বাক্যটা অন্তত তোমরা পারো, মানে ওয়াজ হি ইটিং রাইস। তাহলে ওয়াজ হি ইটিং রাইসকে আবার অ্যাসার্টিভ করলে কি হবে বলো তো? হি ওয়াজ ইটিং, ইটিং রাইস। এবার ভাইয়া সবাই হি ওয়াজ ইটিং রাইস, এটার এটার প্যাসিভ করো, তাহলে কি হবে বলো তো? এই যে ভাইয়া প্রথমে রাইস আগে, রাইস আগে চলে আসবে না? মানে আমি জাস্ট প্রথমে এটা লিখছি, এটা লিখে পরে এটা বানাইছি, আবার এইটাই এটা চলে আসছে না, মানে অ্যাসার্টিভ আর কি। তো এটা দুইবার হয়ে গেছে আর কি। বলো রাইস, বলো রাইস, রাইসের পরে যেহেতু ওয়াজ ইটিং, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াজ বিং, রাইস ওয়াজ বিং, রাইস ওয়াজ বিং ইটেন, এরপরে বাই হিম। এখন এটা তো অ্যাসার্টিভ, কিন্তু আমার তো পরীক্ষাতে অ্যাসার্টিভ আসে না, আমার আসছে পরীক্ষাতে এটা ওয়াজ দিয়ে আসছে, ওয়াজ হি ইটিং রাইস, এটার প্যাসিভ কি হবে? তখন তুমি এই যে ভাইয়া এটা করেছো, ওয়াজ আছে না, ওয়াজকে তুমি বাক্যের প্রথমে নিয়ে আসো, এই যে ভাইয়া ওয়াজ রাইস বিং ইটেন বাই হিম। বুঝছো? রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম, ওয়াজ রাইস বিং ইটেন বাই হিম, চমৎকার। এর নাম হচ্ছে তানজিলা। আর ইসলাত আমি কত বকা দিব, তোমরা এগুলো কি সব কি কানে নিতে হইবে নাকি? শোনো, বকা না দিলে তো তোমরা সিরিয়াস হইতে না, সব কোনো মনে কষ্ট নেওয়া যেত না। এই যে ভাই তাইলে ওয়াজটা আবার প্রথমে নিয়ে আসো, কারণ তোমাকে তো ইন্টিগ্রেটিভ পরীক্ষাতে আসছে। ওয়াজ রাইস বিং ইটেন বাই হিম, এই রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম, তো এবার ক্লিয়ার না? ওয়াজ রাইস বিং ইটেন বাই হিম, বুঝো নাই? এবার আমি যদি তোমাকে মনে করো যে তোমরা এইটাই সমস্যা হয়েছে আর কি, যে ভাইয়া এই যে ভাইয়া হি ওয়াজ প্লেইং, প্লেইং ফুটবল, এটার ইন্টারগেটিভ কি বলো তো? ইন্টারগেটিভ হচ্ছে বলো ওয়াজ, ওয়াজ হি প্লেইং ফুটবল। এখন এটাকে যদি প্যাসিভ করতে বলো তুমি কিভাবে করবে, আমি সেটাই বুঝি যে ওয়াজ হি প্লেইং ফুটবল, ওয়াজ হি প্লেইং আই এন জি, ওয়াজ হি প্লেইং ফুটবল, এটাকে তুমি কিভাবে প্যাসিভ করবা বলো? এইভাবে আসলে আমরা প্রথমে অ্যাসার্টিভ করে ফেলবো, তারপর প্যাসিভ করে আবার ইন্টারগেটিভ করবো আর কি। প্রথমে অ্যাসার্টিভ করো, অ্যাসার্টিভ হচ্ছে হি ওয়াজ প্লেইং ফুটবল, পারার পর তুমি ওয়াজকে আবার বাক্যের প্রথমে দিয়ে দিলে হয়ে যাবে ওয়াজ হি প্লেইং ফুটবল। দৃষ্টি ঠাস ঠাস করে দিল ফাজিল, দৃষ্টি আবার লেখো তুমি ওয়াজ হি বিং প্লেইড ফুটবল। আচ্ছা তুমি সরি ওয়াজ হি প্লেইং ফুট, দৃষ্টি ঠিক আছে, সরি দৃষ্টি, দৃষ্টি ইন্টারগেটিভ লিখছো প্রথমে, প্যাসিভ করো এবার। ওয়াজ হি প্লেইং ফুটবল, এটা কি হবে বলো তো? ও কি হবে বলো তো? ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম,
এরপরে তুমি ওয়াজ আগে নিয়ে আসবে, ওয়াজ ফুটবল বিং প্লেড বাই হিম, ওয়াজ ফুটবল বিং প্লেড বাই হিম। চমৎকার সাইমন লিখছো। তাহলে আমাদের ইন্টাগ্রেটিভ শেষ। এবার বাসায় বসে বসে সারাদিন করবা, হয়ে যাবে। ওকে, কোয়াস এবার দেখবো কোয়াসি প্যাসিভ। আচ্ছা বলো ইন্টাগ্রেটিভ বুঝা গেছে? আগে বলো ইন্টাগ্রেটিভ বুঝা গেছে কিনা বলো, ইন্টাগ্রেটিভ বুঝাইতে পেরেছি? আল্লাহর মতো ইন্টাগ্রেটিভ বুঝছি। ওয়াজ ফুটবল বিং প্লেড বাই হিম, ভালো লাগে না? কি নাদিয়া এরকম সরি শুনতে চাও? সরি নাদিয়া, নাদিয়া তোমাকেও সরি। তাহলে ভাইয়া কি বলতো, ওয়াজ লেটার বিং প্লেড বাই হিম, প্যাসিভ পারা যাবে। নাদিয়া এখন সেই লেভেলের এই করা বা, এটা কি জানো, নাদিয়াকে বিয়ে দিয়ে দেবো, বিয়ে দেওয়ার পর নাদিয়ার হাজবেন্ডের একটা ছোট্ট বোন থাকবে, ও বোনকে নাদিয়া পড়াবে প্যাসিভ। ওয়াজ ফুটবল বিং প্লেড বাই হিম, চমৎকার হয়েছে। এবার আমরা ভাইয়া কোয়াসি প্যাসিভ জিনিসটি কি, মাঝে মাঝে তুমি দেখবা যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। কিভাবে, যেমন আমি তোমাকে বলছি ট্রেন চলে, এটা আমি দেখাই তোমাকে, বলো ট্রেন চলে। ট্রেন কি নিজে নিজে বলো ট্রেন চলে, বাংলাতে আগে বুঝিয়ে দিতেছি, ব্যাকরণ তোমাদেরকে শখ ভাই এভাবে পড়াবে যে ট্রেন চলে, কর্ম করতে পারছো। ট্রেন কি নিজে নিজে চলতে পারে আমাকে বলো তো? না, ট্রেনকে আমরা চালাই, ট্রেন চলে। এখন এই যে এই বাক্যটা কিভাবে হয়েছে জানো, এই বাক্যটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। যে বাক্যের অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, যে বাক্যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, বলো কোয়াসি প্যাসিভ ভয়েস বা কর্ম করতে পারছো, গঠনিতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। এসব বাক্য প্যাসিভ ফর্মে পরিবর্তন করার নিয়ম। গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, ট্রেন চলে। আগে তুমি খাতায় লিখো ট্রেন চলে, ট্রেন চলে, ট্রেন চলে। ভাইয়া সবাইকে বিয়ে দিয়ে দেয়, ইসরাত বলতে চায় কি ভাইয়া আমাকেও দিয়ে দিন। ঠিক আছে ইসরাত, আন্টির সামনে মোবাইল নিয়ে রাখবা, আমি আন্টিকে বলে দিব। তাহলে কি বলতে চাচ্ছি, যে ট্রেন চলে। দেখো গঠনগত দিক থেকে এটা কিন্তু অ্যাক্টিভ, ট্রেন চলে, ট্রেন চলে। গঠনগত দিক থেকে এটা অ্যাক্টিভ না ভাইয়া, ট্রেন চলে। তো অর্থের দিক থেকে এটা প্যাসিভ, ট্রেন তো নিজে নিজে চলতে পারে না। এই ধরনের বাক্যগুলোকে আমরা প্যাসিভ করব কিভাবে, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। ওকে, এখন আমরা দেখবো সেটা কিভাবে করবো। যেমন ভাইয়া বলো হানি টেস্ট সুইট, হানি টেস্ট মানে হানি হয়, মধু হয় খুবই মজা। এই ধরনের যখন আসবে তখন আমরা কি করব বলো, হানি টেস্ট যেটা সেটার জন্য আলাদা একটা অংশ করব, আর বাকি একটা অংশ আলাদা করবো। যে এই যে ভাইয়া হানি ইজ সুইট, যেহেতু সুইট, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, বলো হানি সুইট হয় ইট ইজ টেস্টেড, এই সবসময় এইভাবে করবা এই স্ট্রাকচারে। ভার্ব উইথ কমপ্লিমেন্ট, যদি কমপ্লিমেন্ট থাকে, এই যে ভাইয়া হানি টেস্ট সুইট, যদি ভার্ব উইথ কমপ্লিমেন্ট, ভার্বের যদি কমপ্লিমেন্ট থাকে, ভার্বের যদি কমপ্লিমেন্ট থাকে তখন আমরা এইভাবে করবো যে হানি ইজ সুইট হয় ইট ইজ টেস্টেড। এটা 2 3 বার 5 10টা উদাহরণ পড়লে তুমি বুঝে যাবা যে পরবর্তীগুলো কি হবে। এগুলোর কোনো নিয়ম নেই যে তোমাকে স্ট্রাকচার পড়াইতে হবে, আমি জাস্ট বলছি যে কোয়াসি প্যাসিভ। হানি হয় মানে হানি, হানি হয় সুইট মিষ্টি, মধু হচ্ছে মিষ্টি। তো ভাইয়া এটা আমি তো মধু মিষ্টি না, আমি মিষ্টি মধু খাই বা এই ধরনের কোনো কিছু, কিন্তু মধু হয় মিষ্টি, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। মানে মধু নিজে এখন সাবজেক্ট হয়ে গেছে, মধু নিজে কি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে। তো যদি কমপ্লিমেন্টটা থাকে তখন আমরা কি করব, তখন এই যে ভাইয়া প্রথমে তুমি এই যে অ্যাডজেক্টিভ সহ একটা অংশ করবে, এরপরে এই ভার্ব যেটা আছে সেটাকে ভার্বের থ্রি দিয়ে আরেকটা করবে, যে হানি সুইট হয়নি ইট ইজ টেস্টেড। সবসময় ভার্বের থ্রি, ভার্ব যেটা থাকবে সেটা দিয়ে তুমি আরেকটা অংশ করবা কমপ্লিমেন্ট যদি থাকে। আর যদি কমপ্লিমেন্ট না থাকে, ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট, তখন আমরা কি করব দেখো, তখন আমরা কি করব, ভার্ব উইদাউট এ কমপ্লিমেন্ট। দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস মানে বাড়ি, ইজ বিল্ডিং মানে বাড়ি তৈরি হচ্ছে। তুমি বলো বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি কি নিজে নিজেরা তৈরি করতেছে না, মিস্ত্রি বাড়ি তৈরি করতেছে, আমরা তৈরি করতেছি, সে তৈরি করতেছে, তারা তৈরি করতেছে, কিন্তু বাড়ি তৈরি বাড়ি ইজ বিল্ডিং, এটা হয়েছে মানে বাড়ি তৈরি হচ্ছে। তো এই যে এটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। এটাকে আমরা কিভাবে করবো, এই যে দা হাউস, ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আলোকে বলো দা হাউস ইজ বিং বিল্ট। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আলোকে ইজ এর পরে, মানে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে ইজ এর পরে বিং, এর পরে ভার্ব থ্রি, ইজ বিং বিল্ট, শেষ। ভার্ব উইথ কমপ্লিমেন্ট, ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট, দুইটা দেখালাম। হানি ইজ সুইট, তুমি শুধু এটা মনে রাখবা, শোনো আমরা তখন এগুলোই বা মনে রাখবো যে হানি, হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হয় ইট ইজ টেস্টেড। এটা মনে রাখলে তুমি এই স্টাইলে যতগুলো আছে সেটা পারবা। দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিং বিল্ট, শেষ। ক্লিয়ার? এরপর হাঁটি হাঁটি বলো বয়স পারে না। ওকে,
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু এবার বলো তো তোমাদের ইংলিশ মানে ভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস করলে আমি তো তোমাদের থেকে আসলে কিছু শোনা দরকার। তোমাদের সাথে আমি জাস্ট আরো 2-3 ক্লাস পরে একটা মিটিং দিব। ভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস করতে কোথায় কোথায় সমস্যা হয় আমাকে বলো তো। সাবজেক্ট প্যাসিভ, বাট না সাবজেক্ট প্যাসিভ না সাইমন, অর্থটা প্যাসিভে, বুঝছো? স্ট্রাকচার অ্যাক্টিভ, হ্যাঁ স্ট্রাকচার অ্যাক্টিভ তো বুঝছো, কোয়াসি প্যাসিভ, গ্রামারের অনেক কিছু বুঝে গেছে। এই যে এই না দিয়ে বিয়ে নিয়ে তো খুব সিরিয়াস হয়ে গেছে, কি করা যায়? আচ্ছা ভাই আমাকে বলো তো, ভার্সিটি অ্যাডমিশন আমাদের কোন কোন টপিকে বেশি প্রবলেম ফেস হয়, বা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমরা আমাকে লিখো তাইলে, মানে আপাতত এখানে লিখো, তখন আমি বুঝবো যে আসলে আমার কোথায় গ্যাপ আছে। কারণ তোমরা আমাকে অনেক, এখানে আসতে অনেক আশা নিয়ে, বন্ডামি করা যেত না, সব করলেও তোমাদের সাথে বন্ডামি করা যাবে না। কন্ডিশনাল সেন্টেন্স সাইমনের সমস্যা। আচ্ছা ঠিক আছে, সাইমন হয়তো কম পড়ছে। আচ্ছা দেখি, হ্যাঁ এরপরে সবাই সবাই লিখো প্লিজ। নাদিয়া গো তুমিও লিখো। এরপরে নিলয় কই? আচ্ছা নিলয়, সারাদিন কমেন্ট করিস, পড়িস পড়িস কখন ভাই? নিলয় ভালো ছেলে, ছেলে ভালো। পার্টস অফ স্পিচের সমস্যা হচ্ছে আমার বান্ধবী মিফতাহুল জান্নাতের। দ্য ক্লাস ইজ বিং ডিফিকাল্ট। এইটার অ্যাক্টিভ কি বা এটা ইয়ে কি শ্রাবণ? আচ্ছা ভাইয়া, সবগুলো প্রবলেম হয় বাট অনেক প্র্যাকটিস, এটা কি বললে তুমি আবার? সবগুলো প্রবলেম হয়, আপনি অনেক ভালো করে বুঝেন ভাইয়া, থ্যাংক ইউ। এই ফার্মটা আমি তো বুঝে আল্লাহর রহমতে যতটুকু পারি, এত ভালো না খারাপ না, কিন্তু তোমারে বলছি কি সমস্যা হয় ওটা জানাও না স্পেসিফিক। আচ্ছা প্রোনাউন প্রবলেম হয় মোরসালিনের, পার্টস অফ স্পিচ প্রবলেম হয় আমার বান্ধবী, না না আমার বন্ধু তাজদিকুল আনামের। আপনাকে হোয়াটসঅ্যাপে আমার কন্ডিশনাল সেন্টেন্স কথা বলেছে। আচ্ছা এরপরে প্লিজ বলছি দ্রুত করো না। আমি এটাকে এমনি দিয়েছে তানজিলার পার্টস অফ স্পিচের প্রবলেম, দ্রুত দ্রুত, তাইলে না আমি বুঝবো যে আমার আরো কোথায় কোথায় সময় দিতে হবে। সিনোনিম গুলো মন থেকে না কি করা যায়? মনে থাকে না কি করা যায়? ও, সিনোনিম গুলো মনে থাকে না কি করা যায়, ভোকাবুলারি না পারলে তো আসলে কিভাবে কি করবো, অবু 10-20 দিয়ে দিতে হবে ভাই, এই ব্যাপার কি? বলো কোনো টেকনিক বাইর করা সম্ভব? অনেক সময় ভাই হয় না, ওইবার বুঝ রাইট ভার্বটা, রাইট ভার্ব সমস্যা আব্দুল সালামের, হ্যাঁ আচ্ছা এরপরে। আচ্ছা আমি ওভারঅল, প্লিজ আরো 2-1 জন কমেন্টস করো না, তাহলে আমি কয়েকটা পাইছি। না না পড়া ভুলে যাওয়ার কোনো দরকার নেই, তুমি হচ্ছে বারবার পড়বে। এই যে আজকে যেটা ভয়েস পড়ছে এটা যদি 1 মাস পরে পড়ো তাহলে কিছুই মনে থাকবে না, তুমি বারবার পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা তারপর আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জানাবা, আমি তোমাদের থেকে নিব স্পেসিফিক আসলে তোমাদের কার কত কোন কোন বাই রাইট অফ কন্ডিশনাল সেন্টেন্স প্রবলেম হয় বিষয়। ওকে এমসিকিউ সিনেন্টেন বই থেকে শিখবো, সস থেকে না, এমসিকিউ বই থেকে সস থেকে না, আমি তো ভোকাবুলারি এমসিকিউ কি ভোকাবুলারি বলছি যে তুমি কোথায় থেকে পড়বা? সাইপ্রাস স্টুডেন্ট ভোকাবুলারি থেকে পড়লে মোটামুটি কমন আসবে। আচ্ছা শোন, আজকে এগুলো বলছি, আগামীকালকে আমি আবার ন্যারেশন নিব। বয়স শেষ করে ফেলো, আমাকে একটা থ্যাঙ্কস দিবে না? বয়স আমি শিখাতে পারি না, আল্লাহর রহমতে আর কি, আল্লাহর রহমতে তোমরা শিখতে পেরেছো, একটা থ্যাঙ্কস দাও। ভাই থ্যাংক ইউ, মেয়েরা হইলে না এই স্টাইল করে বলতো, ভুল ঠিক করে, বাট প্র্যাকটিসে অনেক কিছু। তো ওই যে মুখস্থ করো প্র্যাকটিস, আমি কি তোমার মুখস্থ করেছি? তুমি হোয়াট ডু ইউ ওয়ান্ট ওয়ান্ট এগুলো বাক্য কয়েকটা লিখো, দেখবে এমনি মনে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, আমরা আগামীকালকে দেখা হবে ন্যারেশন নিয়ে, ঠিক আছে? দেখছো আমি কিরকম, আমার লজ্জা শরম আছে? আমি থ্যাংক ইউ খুঁজে নিচ্ছি, আর কি জান দিব? ভাই জন্য দোয়া করো, আমার প্ল্যাটফর্মের জন্য দোয়া করো। আর কোনো পরামর্শ যেহেতু, আর তোমাদের আজকে কয় তারিখ? 2 তারিখ না? আমি 10 তারিখের ভিতর, আমি তো টানা ক্লাস নিব এখন, 10 তারিখের ভিতরে ইংরেজি শেষ হয়ে গেলে আমরা মেগা ক্লাস নিব। এর মধ্যে যে যতটুকু পারো রিভিশন দিয়ে দাও, আর মুখস্থ গুলো প্রতিদিন সময় দাও। অন্তত যেন এটা বলতে না পারো যে ভাইয়ার কাছে এসে ক্ষতি হয়েছে। কোনো টপিক আমি বাদ দিই নাই, বাদ দিব না ইনশাল্লাহ। তুমি বলো, তোমরা, আমি তোমাদের থেকে নিয়েছি পার্টস অফ স্পিচ পড়াইতে হবে, রাইট ভার্ব পড়াইতে হবে, কন্ডিশনাল পড়াইতে হবে একটা। আমি তোমাদেরকে বলেছি একটা কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ আমি বাদ রাখবো না, সস বলো আর যেখানে বলো কন্ডিশনালটা আমি ধরছি, কেন কন্ডিশনাল তোমরা পারো না? ঠিক আছে, কন্ডিশনালের প্রত্যেকটা উদাহরণ আমি পড়াবো। ভালো থাকো, সুস্থ থাকো, ভয়েসের সবগুলো এক্সাম্পল প্র্যাকটিস করবো। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।